আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং নিউ ডিগ্রি কলেজের বাইরে বাংলাদেশের সকল শিক্ষার্থী যারা আমার ক্লাসটি দেখছো, সকলকে আজকের ক্লাসে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের রসায়ন বিভাগ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আছে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো প্রয়োজনে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। তো চলো, ক্লাস শুরুর পূর্বে আমরা প্রথমেই কিছু ছবি তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিগুলো নিশ্চয়ই দেখলো। তোমরা প্রথম ছবিগুলোতে দেখেছো একটি অ্যাটমিক স্ট্রাকচার। পরবর্তী কতগুলো ছবিতে আমরা দেখেছি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সেই পরীক্ষার পর্যবেক্ষণ এবং পর্যবেক্ষণের উপর গৃহীত সিদ্ধান্তের উপরে কিছু ছবি আমরা দেখেছি। তো নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ক্লাসটি কি। তো চলো আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাসে আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে যেটি দেখতে পাচ্ছ, আগে আমি বলেছি এটা আমার বই বেসিক বুক অফ এইচএসসি কেমিস্ট্রি 1। আজকে আমাদের পাঠ পরিচিতি। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা আমি উপস্থিত হয়েছি রসায়ন প্রথম পত্রের ক্লাসটি নিয়ে। আজকের পাঠের শিরোনাম, আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। আমরা ছবিগুলোর আলোকে দেখতে পেলাম আজকে আমরা যে ক্লাসগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা আজকে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আমরা রাদারফোর্ডের পারমাণবিক মডেল এবং রাদারফোর্ডের পারমাণবিক মডেলের সীমাবদ্ধতা, এই বিষয়সমূহ আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা আসি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা একটি বিখ্যাত পরীক্ষা। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড এই পরীক্ষাটা করেছিলেন এবং এই যুগান্তকারী পরীক্ষার ফলেই তিনি পরমাণুর অভ্যন্তরে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন এবং পরবর্তীতে এরই আলোকে রাদারফোর্ড পারমাণবিক মডেল দিয়েছিলেন। তো শুরুতেই আমরা দেখে নিব যে এই পরীক্ষা পরিচালনায় যে প্রয়োজনীয় যন্ত্রপাতি, সেই প্রয়োজনীয় যন্ত্রপাতি সমূহ দেখে নিব যে কি কি যন্ত্রপাতির আমাদের প্রয়োজন হবে। আমাদের আলফা কণার উৎস হিসেবে আমরা তেজস্ক্রিয় রেডিয়াম মৌল নিব। আমরা নিব লেড ধাতু তৈরি একটি ব্লক। আমরা নিব পাতলা স্বর্ণপাত। পাতলা স্বর্ণপাত বলতে যে পাতের পুরুত্ব 0.0004 সেন্টিমিটার পুরুত্ব, অর্থাৎ খুবই পাতলা একটি স্বর্ণের পাত। এরপরে আমরা নিব জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা, যার উপরে আলফা কণাটি যখন পড়বে তখন সেটা
বিক্ষিপ্ত হবে এবং ফ্লোরোসেন্স উৎপন্ন হবে। শুরুতে আমরা এবার তোমাদেরকে, যেহেতু আলফা কণা পরীক্ষা, আমরা একটু দেখে নেব যে আলফা কণাটা কি। আলফা কণা বা আলফা রশ্মি, আমরা আলফা কণা বা আলফা রশ্মি, আলফা কণা বা আলফা রশ্মি কি এর প্রকৃতি একটু তোমাদের সামনে আলোচনা করে নিচ্ছি। আলফা কণা বা আলফা রশ্মি, আলফা কণা বা আলফা রশ্মি হচ্ছে, এই রশ্মি হচ্ছে এক নম্বর হচ্ছে আলফা রশ্মি দ্বি ধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস, দ্বি ধনাত্মক চার্জ বিশিষ্ট আলফা কণার সমষ্টি, আলফা কণার সমষ্টি, এটি হচ্ছে দ্বি ধনাত্মক চার্জ বিশিষ্ট আলফা কণার সমষ্টি। এই আলফা কণাটার আমরা যদি তোমাদেরকে সংকেত দেখাই, যেহেতু দ্বি ধনাত্মক চার্জ বিশিষ্ট আলফা কণার সমষ্টি বা দ্বি ধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস, দ্বি ধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস, আমরা এর সংকেত হচ্ছে, এটা সাধারণত আমরা জানি যে হিলিয়াম পরমাণু যার পারমাণবিক সংখ্যা 2, অর্থাৎ হিলিয়াম পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস, এখানে থাকে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন, এবং এর বাইরের সেলে 2টি ইলেকট্রন থাকে। যখন হিলিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে দেয়, তখন সে হিলিয়াম 2+ আয়নে পরিণত হয়। অর্থাৎ আমরা যখন এই 2টি ইলেকট্রন সে যখন ত্যাগ করে দিচ্ছে, তখন শুধুমাত্র এই হিলিয়াম নিউক্লিয়াসটি পড়ে থাকে, যার কেন্দ্রে কেবলমাত্র 2টি প্রোটন এবং 2টি নিউট্রন থাকে। এই জন্য আমরা যখন আলফা কণা লিখি, এটাকেই বলা হয় আলফা কণা। এই জন্য আলফা কণাকে আমরা লিখি 4 হিলিয়াম 2+, এটা হচ্ছে আমাদের আলফা কণা। সংকেত হিসেবে আমরা এটাকে আলফা কণা হিসেবে লিখে থাকি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আলফা কণার ভর হচ্ছে, 4 AMU এর পূর্ণরূপ হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। আলফা কণার ভর হচ্ছে 4 AMU। ইহার গতিবেগ হচ্ছে 1 × 10⁹ সেন্টিমিটার পার সেকেন্ড, 1 × 10⁹ সেন্টিমিটার পার সেকেন্ড থেকে 2.5 × 10⁹ সেন্টিমিটার পার সেকেন্ড পর্যন্ত দেখা যায়। আলফা কণার ছেদন ক্ষমতা, আলফা কণার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আলফা কণার ছেদন ক্ষমতা মিন্স হচ্ছে ছেদ করে যাওয়ার ক্ষমতা। আলফা কণার ছেদন ক্ষমতা খুব কম, অর্থাৎ সে বেশি ছেদ করে যেতে পারে না, কিন্তু এর আয়নিত করার ক্ষমতা অনেক বেশি। কিন্তু পদার্থকে আয়নিত করার ক্ষমতা খুব বেশি, ছেদন ক্ষমতা খুব কম, কিন্তু পদার্থকে আয়নিত করার ক্ষমতা খুবই বেশি। আমরা একটু দেখে নিব যে একটু আমরা স্পেস নিয়ে নিই। ওকে, এবার আমরা দেখি যে কোনো পদার্থ থেকে যদি আলফা কণা নির্গত হয়, যেমন রেডিয়াম, এখান থেকে এর ভর হচ্ছে 226 এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 88। এখান থেকে যদি একটি আলফা কণা নির্গত হয়, আলফা রশ্মি, আগে আমরা বলেছি আলফা রশ্মি হচ্ছে 4 হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম 2+, এটা হচ্ছে আলফা রশ্মি। যখন আলফা রশ্মি নির্গত হয়, তখন এটার ভর 4 একক কমে যায়, তখন হয় 222 এবং এটার পারমাণবিক সংখ্যা আমাদের 2 একক কমে যায়, তখন হয় 86। তখন সেটা মৌলটা রেডনে পরিণত হয়, অর্থাৎ রেডিয়াম মৌলটি
রেডনে পরিণত হয়। এইভাবে আমরা দেখেছি যে কোনো পদার্থ থেকে যখন আলফা কণা নির্গত হয় সেই পদার্থটা অন্য একটি মৌলে পরিণত হয়ে যায়। তাহলে আমরা আলফা কণার সঙ্গে পরিচিত হয়ে নিলাম। এবারে আমরা দেখব যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি কিভাবে করা হয়। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি আমরা কিভাবে করা হয় সেটা আমরা দেখে নেব। তার আগে আমাদের পেন থ্রো যেগুলো ছিল সেগুলোকে আমরা একটু ডিলিট করে দিলে আমাদের কাছে লেখাগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু পেন থ্রো যেগুলো ছিল সেগুলোকে ইরেজ করে নিচ্ছি। ইরেজ করে নিলে আমাদের সামনে ছবি চলে আসছে যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যেটা, সেই পরীক্ষা কাজের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখছি যে আমরা ব্যবহার করেছিলাম যে লেড ধাতুর তৈরি ব্লক। আমরা এখানে লেড ধাতু তৈরি আমরা ব্লক, আমরা এই যে এইটি হচ্ছে আমাদের লেড বক্স, যার ভিতর দিকে সোর্স অফ আলফা পার্টিকেল, ওই যে আলফা কণার উৎস হিসেবে রেডিয়াম মৌলানা ইসলাম। এটা হচ্ছে একটি লেড সিট, এর মধ্যে সূক্ষ্ম একটি ছিদ্র আছে যেখান থেকে খুব কম পরিমাণে আলফা রশ্মি যেতে পারে। এটা হচ্ছে থিন গোল্ড ফয়েল অর্থাৎ পাতলা স্বর্ণপাত, যার পুরুত্ব আমরা বলেছিলাম 0.0004 সেন্টিমিটার। আর এইটা তোমরা যে দেখছো এটা হচ্ছে আমাদের যে জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা। এই পর্দার উপরে যখন আলফা কণাগুলো পড়ছে তখন এখানে একটি ফ্লোরোসেন্স উৎপন্ন হচ্ছে, যার ফলে কোন কোন জায়গায় আলফা কণাটা উদ্দীপ্ত হয়ে আছে, কোন কোন জায়গায় আলফা কণা পড়ছে আমরা সহজে এটা বুঝতে পারছি। তাহলে এই ছিল আমাদের রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আমরা দেখলাম। রাদারফোর্ড এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই পরীক্ষায় লক্ষ্য করেন যে এই পরীক্ষাটা যখন আমরা জানি যে প্রত্যেক বিজ্ঞানী যখন কোনো পরীক্ষা করেন তখন সেটার একটি পর্যবেক্ষণ থাকে এবং এই পর্যবেক্ষণের পর তিনি একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। রাদারফোর্ড এই পরীক্ষায় লক্ষ্য করেন যে অধিকাংশ প্রায় 99% আলফা কণায় স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায়। এছাড়াও অল্প সংখ্যক আলফা কণা স্বর্ণপাত ভেদ করার সময় কিছুটা কৌণিক দিকে 90 ডিগ্রি বা তার চেয়ে বেশি কোণে বেঁকে যায় এবং খুবই অল্প সংখ্যক আলফা কণা, যেটার পরিমাণ 20,000, এর মধ্যে একটি আলফা কণা স্বর্ণপাত ভেদ করার সময় সামনের দিকে না যেয়ে সরাসরি মূল পথে ফিরে আসে। এইটা ছিল রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যে করেছিলেন। সেই পরীক্ষায় তিনি এই বিষয়গুলি লক্ষ্য করেন যে অধিকাংশ আলফা কণা স্বর্ণপাত ভেদ করে চলে যায়, অল্প সংখ্যক আলফা কণা স্বর্ণপাত ভেদ করার সময় একটি নির্দিষ্ট কৌণিক কোণে বেঁকে যাচ্ছে, কিছু সংখ্যক কৌণিক কোণে বেঁকে যাচ্ছে এবং খুবই কম সংখ্যক কণা, যার পরিমাণ কম, সেই কম সংখ্যক কণা 20,000-এর মধ্যে একটি বা দুটি কণা তাদের মূল পথে ফিরে আসছে। রাদারফোর্ডের এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার আলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি যেই পর্যবেক্ষণটা করেছিলেন সেই পর্যবেক্ষণটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কেন অধিকাংশ আলফা কণা স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে অধিকাংশ আলফা কণা স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে, অধিকাংশ আলফা কণা স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে অর্থাৎ এই যে পরমাণুর কেন্দ্রে হচ্ছে নিউক্লিয়াস এবং আমরা তার বাইরে বিভিন্ন কক্ষপথে এই যে যেটা আমরা বেগুনি দেখতে পাচ্ছি ভায়োলেট কালারে, এগুলো হচ্ছে এক একটা ইলেকট্রন আর এখানে প্লাস চিহ্ন, এটা হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ এখান থেকে যখন আলফা পার্টিকেল গুলো যাচ্ছে অধিকাংশ আলফা পার্টিকেল সোজা পরমাণুর অভ্যন্তর দিয়ে চলে যাচ্ছে, এতে অর্থাৎ পরমাণু অধিকাংশ স্থানে ফাঁকা বলে চলে যাচ্ছে অথবা এই ফাঁকা জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন আছে যেটা আলফা কণার গতিপথে খুব একটা পরিবর্তন ঘটাতে পারছে না। আবার কিছু সংখ্যক আলফা কণা একটা নির্দিষ্ট কৌণিক কোণে বেঁকে আছে, অর্থাৎ যে সমস্ত আলফা কণাগুলা নিউক্লিয়াসের নিকট দিয়ে যাচ্ছে এই নিউক্লিয়াস পজিটিভ চার্জ এবং আলফা কণাও আমরা একটু আগে দেখলাম যে এটাও পজিটিভ চার্জ, তাহলে দুটো পজিটিভ চার্জে বিকর্ষণ হওয়ার কারণে এটা একটা নির্দিষ্ট কৌণিক কোণে বেঁকে আছে, এখান থেকে একটি কৌণিক কোণে বেঁকে আছে, আবার যেটা খুব কাছ দিয়ে যাচ্ছে সেটা 90 ডিগ্রির থেকেও বেশি কোণে বেঁকে যাচ্ছে, এটা দেখলাম। এবং আমরা দেখলাম রাদারফোর্ড দেখেছিল যে খুবই কম সংখ্যক আলফা কণা অর্থাৎ 20,000-এর মধ্যে একটি বা দুটি আলফা কণা উল্টা পথে ফিরে এসেছে। অর্থাৎ এই যে এই আলফা কণাটা, যে আলফা কণাটা কিনা
নিউক্লিয়াস বরাবর গেছে, সেটা সোজা নিউক্লিয়াস বরাবর যে নিউক্লিয়াস দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে আবার উল্টা পথে ফিরে চলে এসেছে। এই ছিল রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণের আলোকে রাদারফোর্ড কতগুলো সিদ্ধান্ত নিলেন। আমরা এখানে আর একটা দেখছি চিত্র। এখানে যে আলফা রে গোল্ড ফয়েলের ভিতর দিয়ে যখন যাচ্ছে, আমরা এখানে অ্যাটমিক নিউক্লিয়াস অফ ইলেকট্রন সেল, এখানে রিফ্লেক্টেড বিম, আর এখানে আলফা রে। অর্থাৎ আমরা দেখছি যে এই যে এটা হচ্ছে রিফ্লেক্টেড বিম, এখানে এটা হচ্ছে স্বর্ণপাতের মধ্যে যে অ্যাটমিক যে নিউক্লিয়াস গুলো, সে অ্যাটমিক নিউক্লিয়াস গুলো অধিকাংশ যেটা স্বর্ণপাত ভেদ করে চলে আসছে, অর্থাৎ পরমাণু ভেদ করে চলে আসছে। যেটা এই যে এখানে নিউক্লিয়াস বরাবর যেটা যাচ্ছে সেটা উল্টা পথে ফিরে আসছে, আর যেটা নিউক্লিয়াসের কাছ দিয়ে যাচ্ছে সেটা নির্দিষ্ট কৌণিক কোণে বেঁকে যাচ্ছে। এই ছিল রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণের আলোকে বা এই পরীক্ষা হতে রাদারফোর্ড নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গ্রহণ করেন। অর্থাৎ তিনি বললেন যে পরমাণুর কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে তার সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ পুঞ্জীভূত আছে। ধনাত্মক চার্জ এবং ভর পুঞ্জীভূত আছে, একে নিউক্লিয়াস বলে। এই ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস দ্বারা ধনাত্মক আলফা কণা বিকর্ষিত হয় বলে কিছু সংখ্যক আলফা কণার গতিপথ আংশিক বা পুরোটাই বেঁকে যায়। আমরা আগের চিত্রটাতে যদি আবার ফিরে যাই, আগের চিত্রটাতে, অর্থাৎ এই যে এখানে যে এই একটি কেন্দ্রে সমস্ত ভর পুঞ্জীভূত অবস্থায় আছে, যখন এখান দিয়ে যাচ্ছে আলফা কণা ধনাত্মক চার্জ, এটা ধনাত্মক চার্জ, তখন এখানে আমাদের আংশিক বা পুরোটাই বেঁকে যাচ্ছে, আংশিক বা পুরোটাই বেঁকে যাচ্ছে। এটা ছিল রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপর গৃহীত সিদ্ধান্ত, প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে নিউক্লিয়াস ছাড়া পরমাণুর অভ্যন্তর পুরো স্থান ফাঁকা, তাই অধিকাংশ আলফা কণা খুব সহজে স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায়। যেহেতু আলফা কণার ভর ইলেকট্রনের ভরের তুলনায় অত্যন্ত ভারী, সেহেতু ইলেকট্রন আলফা কণার গতিপথ বদলাতে পারে না। অর্থাৎ নিউক্লিয়াস ছাড়া যে ফাঁকা স্থানগুলো আছে, ফাঁকা স্থানগুলোতে ধরে নেওয়া যায় যে ইলেকট্রন অবস্থান করছে, কিন্তু সেই ইলেকট্রন আলফা কণার তুলনায় অত্যন্ত ক্ষুদ্র হওয়ার কারণে সে আলফা কণার গতিপথে কোনো পরিবর্তন ঘটাতে পারে না। এছাড়াও ফিরে আসা আলফা কণার সংখ্যা অত্যন্ত কম, অর্থাৎ 20,000-এর মধ্যে একটি বা দুইটি, কম বিধায় প্রতীয়মান হয় যে ভারী ধনাত্মক নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় খুবই ছোট। এবং দেখা গেছে যে যেখানে আমাদের একটি নিউক্লিয়াসের ব্যাস, পরমাণুর ব্যাস 10⁻⁻8 সেন্টিমিটার, সেখানে নিউক্লিয়াসের ব্যাস মাত্র 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার। তো এই ছিল আমাদের রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এবং পরীক্ষার ফলে গৃহীত সিদ্ধান্ত সমূহ। এছাড়া আলফা কণার গতিপথের পরিবর্তন হিসাব করে রাদারফোর্ড দেখান যে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান। আলফা কণার গতিপথের পরিবর্তন হিসাব করে রাদারফোর্ড দেখান যে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান। রাদারফোর্ড তার এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার আলোকে রাদারফোর্ড নতুন একটি, অর্থাৎ ডাল্টনের পরমাণু মতবাদ সংশোধন করে রাদারফোর্ড একটি নতুন পরমাণু মডেল দেন, যে মডেলের ভিত্তি ছিল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এবং রাদারফোর্ড এই মডেলটি যে দিয়েছিলেন সৌরজগতের সঙ্গে তুলনা করে, সৌরজগতের সঙ্গে সাদৃশ্য রেখে, এই সাদৃশ্য রেখে যে মডেলটি দিয়েছিলেন তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে রাদারফোর্ড পারমাণবিক মডেল। যেহেতু এই মডেলে পরমাণুকে সৌরজগতের সঙ্গে তুলনা করা হয়েছে, এই জন্য অনেক সময় এটাকে সোলার সিস্টেম অ্যাটমিক মডেলও বলা হয়ে থাকে, এটাকে সোলার সিস্টেম অ্যাটমিক মডেলও বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখে নেব যে এই মডেলের সোলার সিস্টেম অ্যাটমিক মডেল, আমরা এই যে এখানে দেখছি যে এর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন আছে, প্রোটন এবং নিউট্রন, এবং এর বাইরে যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো প্রদক্ষিণরত অবস্থায় আছে। তাহলে এবার আমরা দেখে নেব রাদারফোর্ডের পারমাণবিক মডেলের স্বীকার্য সমূহ। আমরা আগেই বলেছি যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে এবং সৌর মডেলের গঠনের সঙ্গে সাদৃশ্য রেখে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু এই মডেলটি প্রদান করেন। এই মডেলের উল্লেখযোগ্য স্বীকার্যের মধ্যে প্রথম স্বীকার্য হচ্ছে পরমাণুর কেন্দ্রস্থলে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ধনাত্মক চার্জযুক্ত একটি ভারী বস্তু কণা বিদ্যমান, একে পরমাণু নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য।
নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত অবস্থায় আছে, যেখানে পরমাণুর ব্যাস 10⁻⁸ সেন্টিমিটার এবং নিউক্লিয়াসের ব্যাস মাত্র 10⁻12 সেন্টিমিটার হতে 10⁻13 সেন্টিমিটার মাত্র। তাহলে রাদারফোর্ডের পারমাণবিক মডেলের প্রথম স্বীকার্য হচ্ছে রাদারফোর্ড পরমাণুতে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের অস্তিত্ব স্বীকার করেছিলেন। কি এই স্বীকার করে নিয়ে তিনি বলেছিলেন কেন্দ্রস্থলে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে তার সমস্ত ধনাত্মক চার্জ এবং ভর পুঞ্জীভূত অবস্থায় আছে এবং এর ব্যাসটা মোট পরমাণুর ব্যাসের তুলনায় খুবই নগণ্য। এরপরে তিনি যে মডেলটি দিয়েছিলেন স্বীকার্যটি, সেই স্বীকার্য হচ্ছে যে পরমাণুতে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে পরিবেষ্টন করে রাখে, তাই পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে আমরা যদি দেখি যে পরমাণুর কেন্দ্রে যতটি ধনাত্মক চার্জ আছে, পরমাণুর কেন্দ্রে সাপোজ যে আমি যদি বলি যে হিলিয়াম, আমরা বললাম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, অর্থাৎ হিলিয়ামের কেন্দ্রে যদি 2টি প্রোটন থাকে তাহলে বাইরের সেলে 2টি ইলেকট্রন আছে। বাইরের সেলে আমরা দেখেছি বাইরের সেলে 2টি ইলেকট্রন আছে, যদি 2টি প্রোটন থাকে তাহলে বাইরের সেলে 2টি ইলেকট্রন। অর্থাৎ আমরা জানি যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে যেহেতু 2টি প্রোটনের 2টি পজিটিভ চার্জ এবং 2টি ইলেকট্রনের 2টি নেগেটিভ চার্জ এই পরস্পরকে প্রশমিত করে দেয়, তাই পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, তাই পরমাণু সার্বিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ। এই ছিল রাদারফোর্ডের মডেলের দ্বিতীয় স্বীকার্য। এরপরে রাদারফোর্ড বলেছেন যে সৌরজগতে সূর্যের চারিদিকে ঘূর্ণমান গ্রহগুলোর মধ্যে আমরা যেমন জানি যে পৃথিবীতে সূর্যকে কেন্দ্র করে, এটা যদি সূর্য হয়, এই সূর্যকে কেন্দ্র করে আমরা বিভিন্ন কক্ষপথে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো গ্রহগুলো ঘূর্ণমান আছে, সেরকম পরমাণুতেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়নশীল অবস্থায় আছে এবং বলা হচ্ছে এই ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন সমূহের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান, অর্থাৎ পরস্পরকে সমভার করে দেয়। অর্থাৎ যখন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ইলেকট্রন ঘুরছে, এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আমরা যদি দেখি নিউক্লিয়াস এবং ইলেকট্রনের এই কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রনটা যে ঘুরছে এই চারিদিকে, এই ঘোরার কারণে এর যে কেন্দ্র বিমুখী বল, তাহলে এই যে ঘোরার ফলে এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী বল পরস্পরকে সমভার করে দিচ্ছে বলে ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। এরপরে আমরা যদি দেখি রাদারফোর্ডের পরমাণু মডেলের লাস্ট স্বীকার্যে বলা হচ্ছে যে সৌরজগতে সূর্য এবং গ্রহগুলোর মধ্যে যেরকম মহাশূন্য নামক ফাঁকা স্থান আছে, তেমনি পরমাণুর অভ্যন্তরেও নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন ব্যতীত সমগ্র অংশই ফাঁকা বা শূন্য স্থান। এই নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের ব্যাসার্ধের প্রায় লক্ষ গুণ বেশি ব্যাসার্ধ সম্পন্ন অঞ্চলে ঘূর্ণায়মান, তাই পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। অর্থাৎ রাদারফোর্ড যেটা লক্ষ্য করেছিলেন তার আলফা গামা বিচ্ছুরণ পরীক্ষায় যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, এই ফাঁকা থাকার কারণ হচ্ছে যে নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের ব্যাসার্ধের প্রায় লক্ষ গুণ বেশি ব্যাসার্ধ সম্পন্ন অঞ্চলে ঘূর্ণায়মান থাকে। অর্থাৎ আমরা যদি দেখি যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ যতটুকু তার থেকে অনেক বড় ব্যাসার্ধ নিয়ে যেহেতু এটা ঘুরছে, তাই পরমাণুর অধিকাংশ স্থানে ফাঁকা। আর একটা বড় ব্যাসার্ধ নিয়ে আরেকটা বড় ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, এই জন্য দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো অধিকাংশ স্থানে ফাঁকা। এটাই বলা হচ্ছে রাদারফোর্ডের পারমাণবিক মডেলের স্বীকার্য সমূহ। এরপরে যেটা বলা হচ্ছে রাদারফোর্ডের, এবার আমরা আসবো যে রাদারফোর্ড যখন পারমাণবিক মডেল দিল তখন সেটা ব্যাপকভাবে বিজ্ঞানী মহলে সমাদৃত হলো এবং সাড়া জাগালো। এত পরেও আমরা দেখেছি যে যখন কোনো বিজ্ঞানের প্রতিষ্ঠিত যখন কোনো থিওরি আসে, তখন অন্যান্য বিজ্ঞানী সেটা নিয়ে যখন আবার গবেষণা শুরু করে বা দেখা যাচ্ছে সেটা নিয়ে কাজ শুরু করে, তখন তার সীমাবদ্ধতা আসে। তদ্রূপ রাদারফোর্ড তার যে পারমাণবিক মডেল দিল, সেই মডেল নিয়ে যখন অন্যান্য বিজ্ঞানী কাজ শুরু করলো বা এটা নিয়ে কাজ শুরু হলো, তখন দেখা গেল যে এই মডেলেরও কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি লক্ষ্য করা গেল। তাহলে এই মডেলের উল্লেখযোগ্য সীমাবদ্ধতা বা ত্রুটি সময়ের মধ্যে ছিল, রাদারফোর্ড বলেছিল যে তার পারমাণবিক মডেলটিকে সৌরজগতের সঙ্গে তুলনা করেছিল।
রাদারফোর্ডের পরমাণু মডেলটি নিউটনের গতি এবং মহাকর্ষের সূত্রগুলোর ভিত্তিতে প্রতিষ্ঠিত, কিন্তু নিউটনের সূত্রগুলো কেবল তড়িৎ নিরপেক্ষ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। যেমন সূর্যকে প্রদক্ষিণরত গ্রহগুলো তড়িৎ নিরপেক্ষ এবং এদের মধ্যে শুধুমাত্র মহাকর্ষীয় বল বিদ্যমান। অপরদিকে নিউক্লিয়াস ও তাকে প্রদক্ষিণরত ইলেকট্রনগুলো তড়িৎ চার্জযুক্ত এবং ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের মধ্যে রয়েছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। সুতরাং সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের তুলনা যুক্তিযুক্ত নয়। এক কথায় যদি বলতে যাই, তাহলে সৌরজগতে যে গ্রহ এবং উপগ্রহগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে, সেই গ্রহ এবং উপগ্রহগুলো চার্জ নিরপেক্ষ এবং এদের মধ্যে শুধুমাত্র মহাকর্ষীয় বল বিদ্যমান। অপরপক্ষে আমরা যদি দেখি যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন এরা চার্জযুক্ত কণা, এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান। দ্বিতীয় যেটা সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকের তত্ত্ব অনুসারে। বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটি তত্ত্ব দিয়েছেন, সেই তত্ত্ব অনুসারে তিনি বলেছিলেন যে যদি ঘূর্ণনশীল চার্জযুক্ত কণা নিরবচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে, সুতরাং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে তখন তারাও ক্রমাগতভাবে শক্তি বিকিরণ করতে থাকবে। নিরবচ্ছিন্নভাবে শক্তি হ্রাসের ফলে ইলেকট্রনের গতিশক্তি কমে যাবে এবং তার সর্পিল আকারে ঘূর্ণন পথে ব্যাসার্ধ কমতে থাকবে, ফলে ইলেকট্রনগুলো শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হবে। এতে পরমাণুর স্থিতিশীলতা বিনষ্ট হয় এবং এই মডেলের কোনো অস্তিত্ব থাকে না। অর্থাৎ বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছিলেন যে কোন একটি চার্জযুক্ত কণা যদি নিরবচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে তাহলে সেই সর্পিল পথে কেন্দ্রে পতিত হবে। তাহলে ইলেকট্রন হচ্ছে চার্জযুক্ত কণা, তাহলে ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে তাহলে সে ক্রমাগত সর্পিল পথে কেন্দ্রে পতিত হবে। যখন কেন্দ্রে পতিত হবে তখন এই মডেলের আর কোনো অস্তিত্ব থাকবে না। এরপরে আমরা আসি, এই যে আমরা এখানে দেখছি যে এখানে ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে এক সময় এসে সে নিউক্লিয়াসে পতিত হচ্ছে। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। সেই ম্যাক্সওয়েলের তত্ত্বের কোনো ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারে না। রাদারফোর্ডের মডেলের বরং পারমাণবিক মডেলে আরেকটি সীমাবদ্ধতা ছিল, পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো সুষ্ঠু ব্যাখ্যা এই মডেল দিতে পারে না। যেমন শক্তি বিকিরণ অবিচ্ছিন্নভাবে ঘটে, তাই পরমাণুর বর্ণালীতে সৃষ্ট রেখার সময় অবিচ্ছিন্ন হওয়া স্বাভাবিক, কিন্তু বর্ণালীতে সৃষ্ট রেখার সময় বিচ্ছিন্ন ও বেগ বেশ উজ্জ্বল। এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না রাদারফোর্ড। আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি। অর্থাৎ ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, এর কোনো ধারণা এই মডেলের সাহায্যে দেওয়া হয় না। বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কিভাবে প্রদক্ষিণ করবে এই সম্পর্কেও এই মডেলে কিছু উল্লেখ করা হয় না। এই ছিল রাদারফোর্ডের পারমাণবিক মডেলের সীমাবদ্ধতা। তাহলে আমরা দেখে নিলাম, আমরা যদি আরেকবার সীমাবদ্ধতাগুলোর কথা বলি তাহলে সীমাবদ্ধতার মধ্যে উল্লেখযোগ্য সীমাবদ্ধতা, আমরা প্রথম সীমাবদ্ধতা ছিল যে রাদারফোর্ডের পরমাণু মডেল সৌরজগতের সঙ্গে তুলনা করেছিল। এইটা তুলনাটা পরবর্তীকালে কেউ মেনে নেয়নি। তারপর রাদারফোর্ড পরমাণু মডেল ম্যাক্সওয়েলের তত্ত্বের ব্যাখ্যা করতে পারেনি। রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি। রাদারফোর্ডের পরমাণু মডেল আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারেনি। রাদারফোর্ডের পরমাণু মডেল বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ইলেকট্রনগুলোর নিউক্লিয়াসে কিভাবে প্রদক্ষিণ করবে এই সম্পর্কে এখানে কিছু উল্লেখ করা হয়নি। তো সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করি ক্লাসটি সবারই কাছে বেশ বোধগম্য এবং উপভোগ্য হয়েছে। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করলাম। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এই কামনা করলাম। আল্লাহ হাফেজ।